আমরা জীবনে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। পরিস্থিতি আমাদের নেগেটিভ পজিটিভ ধারণাগুলোকে বিভ্রান্ত করে তোলে, বাট সৃষ্টিকর্তা আমাদের সংশোধন করে দেন। তার ইচ্ছাতেই সব হয়। এখানেও হয়তো ভালো কিছু আছে, ভয় পাবে না। নতুন একটা জার্নিতে আমি চেষ্টা করব সবসময় তোমাকে আগলে রাখার। ইস, আমি শুরুতেই কি একটা ভুল করে ফেলেছি। প্রথম মা হওয়ার অনুভূতি দেখেই ভয় পেয়ে গিয়েছি, যেখানে আমার খুশি হওয়ার কথা ছিল। আচ্ছা, এখন খুশি হয়ে কান্না থামাও প্লিজ। থামছে না তো। সান্নিধ্য বুক হতে শেহরিনের মুখটা দু হাতের আঁচলে তুলে নিজের দিকে তাক করায়। আবসা হলদেটে আলোতে ভ্রু উঁচিয়ে বলে, এত পানি কোথায় থেকে আসছে আপনার? শেহরিন ঘোলাটে চোখে লাল হয়ে যাওয়া নাক টেনে বলে, বুঝতে পারছি না, তবে থামাতেও পারছি না। থামাও প্লিজ, নয়তো পতেঙ্গা সি বিচ হয়ে ভেসে যাব তো। দেখো, টি শার্ট আমার অর্ধেক ভিজে শেষ, আর একটু হলে কভার লেটটাও ভিজে যাবে। সান্নিধ্যের অসহায় দৃষ্টিতে তাকানো কথার ভাঁজ শুনে শেহরিনের কান্নারত অবস্থায় ফিক করে হেসে ওঠে। দু হাতের উল্টো পিষ্টে চোখ মুছতে মুছতে সে আবারও তার নেতা সাহেবকে জড়িয়ে ধরে নরম গলায় বলে, সব ভাসিয়ে দিব আজকে আমি। আমাকেও ভাসিয়ে দিবে? আপনাকে বেঁধে রাখবো আমার কাছে। আপনাকে ভাসিয়ে দিলে তো আমিও ভেসে যাব। এখন তাহলে একটু ঘুমাও, 3:30 পার হচ্ছে। ঘুম আসছে না। ঘুম আসছে না বলতে বলতে অবশেষে ভঙ্গর হৃদিতার দু চোখের পাতায় টুপটাপ জল পড়া থামে ভোরের দিকে। বন্ধ করে ক্লান্ত লাল চোখ জোড়া নিদ্রায় ঢলে পড়ে তার নেতা সাহেবের বুকের ভাঁজে। সান্নিধ্য নিজের বুকের উপর তার অর্ধাঙ্গিনীকে আশ্রয় দিয়ে নিজেও ঘুমিয়ে নেয় ঘন্টার দেড়েক। অতপর ফোনের ভাইব্রেটের চোখ খুলে দেখে 8টা বেজে চলছে। পাখির কলতানে সূর্য পূর্ব আকাশে হাজির হয়ে আলোকিত করে তুলছে দিনের ভাগটাকে। সন্তপনে নিজের বুক হতে ছাড়িয়ে শেহরিনকে সে শুয়ে দিয়ে উঠে পড়ে। আজকে সকালে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়, যদিও তাকে 10টার মধ্যেই বের হতে হবে। চলমান প্রজেক্টের কাজ শেষ পর্যায়ে। আজকে পরিদর্শনে যেয়ে সার্বিক দিকগুলো আরও একবার দেখে আসবে নিজে। আরহাম 2 ঘন্টা পর আমার বাসায় নিচে আসবে। আর হ্যাঁ, ফাইলগুলো সঙ্গে আনবে। অফিসে সাইন করতে পারবো না, বাসায় করতে হবে। ওকে স্যার। আজকে এমনি তো আপনার লং ডে ওয়ার্ক টাইম। নয়শা চৌধুরীকে দুপুর 3টায় শিডিউল দিয়েছি। উনি উদ্যোগে হয়ে আছেন আপনার সঙ্গে মিটিংটা কমপ্লিট করতে। মিটিং টাইম 1 ঘন্টার বেশি রাখবে না। ঠিক আছে স্যার, আমি জানিয়ে দিব। স্যার, একটা কথা ছিল। সান্নিধ্য ব্রেডে জ্যাম মাখাতে মাখাতে ঘাড় কাত করে ফোন চেপে রেখে বলে, বলো। স্যার, আনোয়ার আজিমের পুত্রবধূ আপনার সঙ্গে দেখা করতে চান। উনি প্রায় 1 মাস ধরে আসিফকে রিকোয়েস্ট করে যাচ্ছে। আসিফ আমাকে রিমাইন্ডও করেছে অনেকবার, বাট আমি স্কোপ পাইনি তাকে টাইম দেওয়ার। শিডিউল ফাঁকা পেলে টাইম জানিয়ে দিও। স্যার, উনি কার্যালয়ে দেখা করতে চান না। সান্নিধ্যের হাত থেমে যায়। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, কেন? ফর সেফটি ইস্যু স্যার। যদি কেউ এটা লিক করে দেয় তাহলে বিষয়টা ঘোলাটে হয়ে যাবে। ওনার শ্বশুর সাহেবের জন্য ভয় আর কি। সমস্যাটা কি? আমার নিজেরও অজানা। সান্নিধ্য তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েকক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবে, অতপর ঠান্ডা মস্তিষ্কে বলে, কালকে দুপুরে 1টায় আসতে বলবে। স্যার, সিকিউরিটি? আজাদকে আমি বলে দিব। ঠিক আছে, ধন্যবাদ স্যার। সান্নিধ্য ফোন নামিয়ে নিজ কাজে মত্ত হয়। আধ কাঁচা হাতে সকালের ব্রেকফাস্টটা মোটামুটি তৈরি করে নিয়েছে। 4টা সিদ্ধ ডিম, ব্রেড, জ্যাম, সাথে গরম গরম কফি। শেহরিনের নাস্তাটা পরিপাটি করে গুছিয়ে ডাইনিংয়ে রেখে নিজের নাস্তা নিয়ে সে সোফায় গিয়ে বসে। খেতে খেতে ল্যাপটপটা অন করে ডকুমেন্ট ফাইলগুলো রেচেক করার কাজে লেগে পড়ে। ঘড়ি ধরে 9টা 40-এ গিয়ে সান্নিধ্য তার কাজ থামায়। কফির মগটাতে কফি না থাকলেও বেড জ্যাম্পের একাংশ অমনি পড়ে রয়েছে প্লেটে। বের হওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের জন্য অপেক্ষা করতে গিয়ে সে আরও কিছুটা সময় নেয়। অতপর ঠিক 11 মিনিট পর কলিং বেল বেজে ওঠে, যার জন্য এতক্ষণ অপেক্ষা তার আগমন ঘটল অবশেষে। ভাইজান, আইলাম।
আসার কথা ছিল 9টায়, এসেছিস এখন, ভেতরে আয়। শেফালি লম্বা বেনুনি পেছনে ঠেলে হতাশার নিঃশ্বাস ছেড়ে অভ্যন্তরণে প্রবেশ করে। কাজল কালো আখিতে বাহানা ঝুলিয়ে বলে, আমার কি দোষ? বিটামাটি সাইরা অস্পরা গায়ে বাসা নিছেন, হাইতে সময় লাগবো না? কত দূর পথ? মেলা দূর পথ। সান্নিধ্য ফের সোফায় গিয়ে গা এলিয়ে দিয়ে বসে। হাতে থাকা ফোনটার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত গলায় বলে, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত থাকতে হবে, পারবি? উফ, দুপুর 3টা, তাও না, বেলা 2টা। আর একটু কমান। সান্নিধ্য ফোন হতে চোখ তুলে ভ্রু বাঁকিয়ে ভারী কণ্ঠে বলে, সমস্যা কি? মেলা সমস্যা। বলতে থাক। শেফালি মুখ ঝামটা মেরে এগিয়ে আসে। ঠোঁট মুখ ভেকটিয়ে খানিকটা চিল্লিয়ে বলে ওঠে, আমার তো ঘর সংসার নাই, সারাদিন বুয়াগিরি করি। সকাল 9টাতে দুপুর 12:30। 4 ঘন্টা মাত্র। 4 ঘন্টায় কি করবি তুই? আমারে আপনি নতুন দেখতেছেন ভাইজান? লতা বুবুছে হাত পাকা আমার। 4 ঘন্টার মধ্যে সকালের রান্ধন, দুপুরের রান্ধন এক হাতে কইরা নিমু। কাপড় চোপড় ধুন থেকে শুরু কইরা সকল ডিপ ব্যাপাক সাফ কইরা দিমু। তোর ফাঁকা বলি দেখি এখনো একই রকম আছে। সত্যি কাহিনী বল। সত্যি কইতাছি। আসল সত্যি বল। শেফালির গলার স্বর দ্বিগুণ জোরে বাড়াতেই সান্নিধ্য মুখে আঙ্গুল দিয়ে তড়িৎ কণ্ঠে বলে, আস্তে কথা বল। শেহরিন ঘুমাচ্ছে। বাবিজানের শরীর খারাপ নি? এজন্যই তোকে বলছি, সমস্যা অসুবিধা তাড়াতাড়ি বল, সময় কম হাতে আমার। শেফালি কণ্ঠ রোধ করে 2 হাত কষলে বলে, আমি মেলা ব্যস্ত থাকি ভাইজান, আমি বেশি সময় দিবার পারুম না। পাশের বিল্ডিং এও কাম নিছি। দুপুর 1:30 3:30। ওগুলো বাদ দে, আমি তোর বেতন 9ম গ্রেডে নিয়ে আসবো। উফ, গেট মেট কইয়া লাভ নাই। আমি একবারই বেশিক্ষণ কাম করবার পারি না। হাঁসফাঁস লাগে আমার, দম বন্ধ লাগে। মনে হয় গলায় ফাঁস লইয়া মইরা যামু। আমার 3 বারই কাম করন লাগবই। সান্নিধ্য ফোন বন্ধ করে পায়ের উপর পা তুলে দীর্ঘশ্বাস ফেলে। শেফালি সম্পর্কে লতার ছোট বোন। ছোটবেলা হতেই সুখ নিবাসে সেই সুবাদে যাওয়া আসা, সবার সাথে সুসম্পর্ক। সুখ নিবাসের সদস্যগণ বেশ ভালোই পাশে, স্নেহ করে, আর এতেই সে নিজেকে বুয়া সমাজের ডন ভাবে। এমপি সাহেবের অতি পরিচিত কিনা, ক্ষমতা তার বাম হাতে। সান্নিধ্যের সুবাদে সে বুয়া কমিটির সভাপতি। বাল্য বিবাহ হয়েছে বছর 1.5 আগে। বলে না ছোট মরিচের ঝাল বেশি, শেফালি হচ্ছে সেই প্রজাতির। ঠিক আছে, বাট 4 ঘন্টা ফুলফিল করবি। আচ্ছা। সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। কর্মস্থলে বের হওয়ার উদ্দেশ্যে নিজ কর্মে যাওয়ার মুহূর্তে শেফালির চড়া কণ্ঠে তরতর করে নিচে নামতে থাকে। নজুম কণ্ঠে বলে, ভাইজান, একখান ছোট অনুরোধ। যে অনুরোধ করবি সেটা আমি আর রাখছি না। এইবারই শেষ, আর জীবনেও কইতাম না। সান্নিধ্য হাঁটা থামায়, ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই কথাটাও তো 1000বার বলা শেষ। শেফালি কাঁদো কাঁদো গলায় সান্নিধ্যের সামনে আসে। নিজের তোজালো ভাবটাকে দমিয়ে চোখে মুখে অসহায়তার ছাপ ফুটিয়ে বলে, হাডা বোরা কপাল আমার। মিনসের ঘরের মিনসেরে কত কই, ওই হারামজাদা আর চুরি করবার যাস না। একখান চুরিও তো ঠিক মতো করবার পারস না, বারবার ধরা পড়স। আর পুলিশ গুণরেও বলিহারি, সব সময় আমার স্বামীর পিছনেই ওৎপাইত্যা থাকে। তগো কি আর কোনো কাজ নাই, খালি আমার স্বামীর সোহে ধরে। এ পর্যন্ত 4বার জেলে গিয়েছে, 4বার বের করছি শুধু তোর রিকোয়েস্টে। জেল হতে বের হয়ে 1টা মাস যায় না, আবার চুরি করতে গিয়ে ধরা পড়ে। এইবার শেষ হারাম জাদারে, এইবার দড়ি দিয়া বাইন্দা থমু।
দুঃখের কথা কি কই কন ভাইজান, চোর হইলেও তো মানুষ, চোর আরে কে মানুষ না? চোর না থাকলে দুনিয়াতে পুলিশ থাকতো কন? হারামজাদা পুলিশরা তো তা বোঝে না। সান্নিধ্য নিজের ঠান্ডা শীতল মুখরেখা বজায় রেখে চুপচাপ চলে যায় নিজ কক্ষে। শেফালির প্রশ্নের উত্তর হয়তো তার কাছে নেই, হয়তো ওর কথাটা আংশিক হলেও সত্য। চোর না থাকলে পুলিশ সমাজ থাকবে কি করে? বিলুপ্ত হয়ে যেত। অন্তত তাদের জন্য হলেও চোরদের সম্মান জানানো উচিত। শুক্রবারের সকাল পেরিয়ে দুপুরের মাঝামাঝি সময় কিচেন হতে ছুটছে রান্নার ঘ্রাণ। সকালে ঘুম ভাঙতে ভাঙতে 10টা পার হয়েছে আজকে শেহরিনের। রাতের কান্নার দরুন চোখ দুটো এখনো ফুলে আছে খানিকটা তার। তবে মনের ভেতরে জমানো দুঃখ কষ্টগুলোকে আপাতত ছুটি দিয়ে সে পুরো দমে ব্যস্ত রান্নার কাজে। আজ নেতা সাহেবের জন্য তৈরি করছে স্পেশাল ডিশ পোলাও ঝাল রোস্ট। তোমাকে আমি সুখ নিবাসে দেখেছিলাম, কিন্তু কথা হয়ে ওঠেনি। লতার কাছে থেকে তোমার সম্পর্কে জেনেছিলাম। বুবু আপনার কথা আমারে কইছে ভাবিজান, আপনি মেলা ভালো তাও কইছে। বুবুই তো আমারে জোর জবরি কইরা সকাল সকাল পাঠাইছে। শেহরিন কেটে রাখা মাংসগুলোতে মশলা মাখতে মাখতে বলে, লতা নিজেও ছোট মানুষ, তুমিও ছোট মানুষ, কিন্তু তোমাদের কথা শুনলে মনে হয় তোমরা অনেক বড়। বাইরের দুনিয়ায় জবান না ফুটাইলে চলে না গো ভাবিজান। চুপ থাকমু, মুখ বইজা সহ্য করুম, এত ধৈর্য আসে না। এত অল্প বয়সে বিয়ে করে ফেলেছো? তোমার উনি কি করে? শেফালি মার্বেল পাথরের টাইলসে ঝাড়ু দিতে দিতে নিঃসংকোচ ভঙ্গিতে উত্তর দেয়, চুরি করে। হ্যাঁ, চুরি করে গো ভাবিজান, তয়া এখন জেলে আছে। ভাইজান রে কইছি এই বাড়ি শেষ, বাইর কইরা দেন, দড়ি দিয়া হাত পা বাইন্দা থমু। এইবার দেহি কোন দিক দিয়ে চুরি করবার যায় হারামজাদা। শেহরিন হাতের কাজ থামিয়ে অবাক চোখে পিছু ঘুরে তাকায়। নির্বিকার চিত্তে ফ্লোরে ঝাড়ু দিতে থাকা শেফালির কথা শুনে সে নিজে বিস্মিত হলেও শেফালির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চুরি করে? হয়। কেন? দুঃখের কথা কি কয় কন, এডাই যে তার পেশা। তুমি কিছু বলো না? কই তো ওরে মুখ পুরা মেনসে, চুরি যখন সারবারই পারবি না তো একটু ভালো মতো চুরি করা শেখ আগে। পুলিশ তো তোর লেজ দইরা থাহে সব সময়, ধরা পড়ো সকলটির আগে। শেহরিনের চোখ দুটো ক্রমেই বড় হয়ে যায়। গোল গোল চোখে সে এক দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে থাকে। শেফালির কথাগুলো তার নিকটে দুর্ভেদ লাগছে। চেপে থাকা ঠোঁট উন্মুক্ত করে বলে, চুরি করা তো ভালো না শেফালি, তুমি মানা করো না কেন? চুরি করা তো ভালো না, হেডা আমিও জানি। তো আমি আমার স্বামীরে এক স্যার ভালোবাসি, এর লেগে হ্যার পেশারেও ভালোবাসতে হয়। তো এইবার আর ভালোবাসুম না। শেহরিন লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এ জীবনে আর কত রঙের মানুষ দেখবে সে? রংধনুর 7 রং ও যেন এর কাছে কিছু নয়। সে শেফালির হতে দৃষ্টি সরিয়ে নিজ কাজে মত্ত হয়। ইউটিউবে আবারও একবার ঝাল রোস্টের রেসিপিটাতে চোখ বুলিয়ে নেয়। ভাবিজান চামচ দিয়ে মশলা মাখাইলে স্বাদ লাগে না, দেন আমি হাত দিয়ে মশলা মাইখা দেই। হাত দিয়ে কোনো কিছু মাখাইলে তার স্বাদ বাইরে যায় মেলা। সত্যি? শেফালি 2 হাত মুছে হাসতে হাসতে বলে, হয় সত্যি, হাতের রান্ধনের স্বাদই আলাদা, দেহি দেন। আরে না না না, তোমার করতে হবে না, আমি করছি। আল্লাহ, পাগল হইছেন আপনি? হাতে জাল দইরা সারখার হয়ে যাইব, আপনার তো অভ্যেস নাই। শেহরিন মিষ্টি হেসে শেফালির দিকে তাকিয়ে বলে, তোমার ঝাল লাগবে না? আমি নিজেই মরিস, আমার কি আর জাল লাগবো? আমার এসবে অভ্যাস আছে, নারীর থেকে পড়ছি তো, কাম কইরা খাই। ঠিক আছে, আমিও অভ্যাস করি তাহলে। অভ্যাস না করলে শিখবো কবে বলো? হাত জ্বলবো ভাবিজান, আপনি যদি এসব করেন তাহলে আমি কি লজ্ঞা কন?
এই যে তুমি আমাকে এত সুন্দর একটা টিপস দিলে, হাত দিয়ে কোনো কিছু মাখিয়ে দিলে সেটার স্বাদ বেশি হয়, এটা তো আমি জানতাম না, এটা শিখলাম। এর জন্যই তুমি আমাকে এভাবে একটু করে বলে দেবে শুধু তুমি। শেফালি শেহরিনের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, আপনি এত সুন্দর কইরা কথা কন কেমনে ভাবিজান? আপনার ব্যবহার আমার মেলা ভালো লাগে। আল্লাহ চাঁদের সাথে চাঁদ মিলাইয়া দিছে। বড়লোক ঘরের মাইয়া হইয়াও কি সুন্দর কথা চলন, অহংকার নাই। প্রশংসায় তো গলে যাচ্ছি মেয়ে। শোনো শেফালি, তুমি সংসারে যা যা জানো সেগুলো আমাকে শেখাবে, এই ছোট ছোট টিপসগুলো আমাকে বলবে, কেমন? আচ্ছা, কমনি। তয় আমরা ভাত ভর্তা খাইয়া অভ্যস্ত ভাবিজান। বড় বড় রান্ধনের অসুখ তো বুঝি না। কোনো সমস্যা নেই, তুমি যেটুকু জানবে আমাকে ততটুকু বললেই হবে। শেফালি মাথা নাড়িয়ে বাকি কাজগুলোতে মনোনিবেশ করে। তার কাজের সময় প্রায় শেষের দিকে, 12:30 বাজলেই সে প্রস্থান নিবে। এর বেশি হলে আবার দম আটকে আসার সম্ভাবনা রয়েছে। শেহরিন মাংসটা কষানোর মাঝে নাকে গন্ধ আসতেই চোখ মুখ কুঁচকে ফেলে। বাম হাত গলার নিচে রেখে নিজেকে দমানোর চেষ্টা করে। কোনো কিছুর কড়া গন্ধই কেন জানি তার সহ্য হচ্ছে না। নাকে আসলেই পেটের নাড়িভুড়ি উল্টো পাকিয়ে আসে। শেফালি, একটু দেখো তো, আমি আসছি। শেহরিন পারে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। গলা উবরে বমি আসছে তার। এক ছুটে বাহিরে বেরিয়ে গিয়ে সে গড়গড় করে বমি করে ফেলে। কাশতে কাশতে চোখে পানি এসে হাজির হয়। কিছুক্ষণ বমি করা শেষে হাঁপিয়ে উঠে সে। লম্বা করে শ্বাস টেনে পানি ছেড়ে চোখে মুখে ঝাপটা দিতে থাকে। ভাবিজান, কষ্ট হইতেছে? না, ঠিক আছে। আহারে, কেবল তো শুরু। 4 মাস 5 মাস এমন দ্বারা চলবই। শেহরিন ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস টেনে টাওয়াল দিয়ে চোখ মুখ মুছে নেয়। ক্লান্ত কণ্ঠে বলে, তারপরে আর হয় না? ও কইমা যায়? চুলার আঁচ কমিয়ে দাও, আমি শাওয়ার নিয়ে আসছি এক্ষুনি। আচ্ছা। জোহরের আজান শেষ হয়। শেহরিন শাওয়ার নিয়ে এসে প্লাউটা করে ফেলে তড়িঘড়ি করে। যাওয়ার সময় শেফালি পানির অনুমানটা তাকে বুঝিয়ে গিয়েছে, সেই অনুযায়ী করতে তার সমস্যা হয়নি। বরং এর আগে একবার যখন করেছিল সেটার চেয়ে আজকে বেশ ভালোই হয়েছে। আপনি নামাজ শেষ করে সোজা বাসায় আসবেন, লাঞ্চ করে তারপর আবার যাবেন। শেহরিন আজকে একটু ব্যস্ত, লাঞ্চে বাসায় যাওয়াটা। আপনি আসবেন কিনা সেটা বলুন। ফোনের অপর পাশের ব্যক্তি খানিকক্ষণ নীরব থাকে। অর্ধাঙ্গিনীর ঝাঁঝালো কণ্ঠে চুপসে যায় সে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আসছি ম্যাডাম। শেহরিন ফোন নামিয়ে ঠোঁট চেপে হাসে। নেতা সাহেবকে পরাস্ত করতে পেরে বিজয়ী হাসি হাসে সে। ঘড়ির দিকে এক নজর চোখ বুলিয়ে চলে যায় লাঞ্চের জন্য ডাইনিং ডেকোরেট করতে। তৈরিকৃত খাবারগুলো টেস্ট করে তার কাছে অ্যাভারেজই লেগেছে। পোলাওটা বেশ ঝুরঝুরে হয়েছে, কিন্তু ভয় ঝাল রোস্ট নিয়ে তার কাছে মোটামুটি ঠিকই লাগছে। এখন এর আসল স্বাদ যে কেমন সেটা নিয়ে খানিকটা দ্বিধাগ্রস্ত। রোস্টের গ্রেভিসটা টেস্ট করতে করতে প্রায় অর্ধেকটা চলে এসেছে। তবুও সে এভারেস্ট ভাবে বুঝতে পারছে না। যতবার টেস্ট করছে ততবারই নিজ মনকে বুঝ দিচ্ছে সব ঠিক আছে। আদৌ ঠিক আছে কিনা কে জানে। আর একবার ফাইনাল টেস্ট করব শুধু, প্রমিস। এরপরে উনি না আসা পর্যন্ত এদিকটায় আসবই না। নিজ মনকে বুঝ দিয়ে সে সার্ভিং বোল হতে আবারও একবার গ্রেজি টেস্ট করে। আতঙ্কগ্রস্ত মন নিয়ে সে বুঝায় সব ঠিকঠাকই আছে, ভালো লাগবে খেতে, কোনো ভয় নেই। অতঃপর টেবিলটা সুন্দর করে সেট আপ করে চীনামাটির ঝকঝকে প্লেটের পাশে ফ্লাওয়ার ভাস এনে রাখে। ধূসর প্লেসম্যাট কাটলারি আইটেমগুলো গুছিয়ে চলে যায় নিজেকে সাজাতে। আজ হঠাৎ শেহরিনের ভেতরে নতুন উন্মাদের হাওয়া বইছে। নিজ হাতে সংসারের কাজগুলো করতে বেশ লাগছে। যদিও ডান হাতের তালু আর আগুন জ্বলছে মশলা মাখার কারণে, তবুও সেদিকটায় বিশেষ একটা পাত্তা নেই তার। আজ শুরু, অভ্যাস হয়ে যাবে। সুতোর বুননে গাঢ় লাল খয়েরি রঙের একখানা সুন্দর সালোয়ার কামিজ পরেছে সে। হাতার দিকে সোনালি জরির কাজগুলো রোদের আলোয় ঝলমল করছে। ভেজা চুলগুলো গুছিয়ে কাঁধ বরাবর ছেড়ে
এক জোড়া কানের দুল পরে নেয়। আয়নায় নিজেকে এ পৃষ্ঠে ও পৃষ্ঠে দেখতে দেখতে ঠোঁটে লাশ রাঙা হাসি চাপায়। ঠিক 2টোর দিকে কলিং বেলের ঝংকার ওঠে। শেহরিন ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় 2টো বাজতে চলছে। সেই সাথে ঘটছে নেতা সাহেবের আগমন। একরাশ লজ্জাকে সঙ্গী করে দৌড়ে যায় সে দরজা খুলতে। নব ঘুরানোর সঙ্গে সঙ্গে সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষের দেখা পায়। চোখের দৃষ্টি এলোমেলো রেখে আড়ষ্ট কণ্ঠে বলে, জনগণের এমপি সাহেবের সময় হলো তাহলে? জনগণের থেকে শেহরিনের এমপি সাহেব হতে সময় লাগলো একটু। হাতে এক গুচ্ছ শুভ্র গোলাপের সুবাস নিয়ে ভেতরে প্রবেশ করে সান্নিধ্য। বাড়িয়ে দেয় শেহরিনের পানে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে শেহরিন হাত বাড়িয়ে নেয় তা। উষ্ণ অভ্যর্থনা জানায় তার নেতা সাহেবকে। বেশি চাপ সৃষ্টি করে ফেললাম আপনার কাছে? নেত্রী সাহেবকে দেখে চাপ মনে হচ্ছে না এখন? আশকরা দিলে কিন্তু যখন তখন হুকুম জারি করে বসবো। সান্নিধ্য এক হাতে টেনে শেহরিনকে নিজের বুকে নিয়ে আসে। আলতো হাতে মুখের উপর আছড়ে পড়া চুলগুলোকে সরিয়ে একটা গোলাপ ছিঁড়ে নেয়। শেহরিনের কানের গুজে দিয়ে শীতল গলায় বলে, ফুলের কানে ফুল, পরিপূর্ণ লাগছে এখন। শেহরিন চোখ তুলে তাকায় তার নেতা সাহেবের পানে। খোঁচা খোঁচা দাড়ির ভাঁজে 2 হাতে গাল ছুঁয়ে দিয়ে বলে, কত রূপে ভালোবাসেন আপনি আমায় নেতা সাহেব। সান্নিধ্য খানিকটা ঝুঁকে তার প্রিয় ফুলের চোখে চোখ রাখে। হিম জোরানো কণ্ঠস্বরে বলে, শতরূপে শতবার ভালোবাসি। আপনি একটাই মানুষ, অথচ প্রতিবারই আমার কাছে আসেন নতুন মোড়কে। একটা স্নিগ্ধ ফুল, আলোয় মোড়ানো চাঁদ হয়ে। আপনার মোহে আমি দুনিয়া ভুলে যাই ম্যাডাম। আপনাকে ভালো না বেসে থাকা যায় না, তাই আমারও ভালোবাসা শেষ হয় না। শেহরিনের চোখে পরিতৃপ্তির ছায়া এসে ভিড়ে। মধ্য দুপুরের ভাতের ঘুমের মতো শান্তি এসে গা ছুঁয়ে যায়। এই স্বীকারোক্তি, এই শব্দগুলো তাকে প্রাণবদ্ধ করে তোলে। বলতে ইচ্ছে করে, আপনার মোহেও আমি জগৎ ভুলে যাই নেতা সাহেব। আপনার ভালোবাসা আমাকে বাঁচতে শেখায়, লড়াই করতে শেখায়, সামনে এগিয়ে যাওয়ার দ্বার খুলে দেয়। এভাবেই সঙ্গে থাকুন, এভাবেই আগলে রাখুন। আপনার যত্নে আমার ভেতরে অঙ্কুরিত বীজগুলো প্রস্ফুটিত হোক। আপনার শেহরিন সান্নিধ্য পেয়ে বেঁচে থাকুক আজীবন। কিন্তু মনের কথা মনে থাকে, মুখে বলে, ভালোবাসি আপনাকে। আপনাকেও। কমলা রঙের রোদে পোড়া দুপুরের ঝিলমিলি হাওয়া এসে বয় জানালার ধারে। দুজন কপোত কপুতি নতুন সংসারের শুক্রবারের দিনটাকে করে তুলে স্পেশাল। প্লেটে চামচ টুংটাং শব্দ ভেসে আসে। খাবারের স্বাদ ভুলে গল্প হাসিতে জমে উঠে তাদের আদরে মুহূর্ত। যে মুহূর্ত তাদের জীবনকে ঠেলে দেয় নির্ভয়ে সামনে এগিয়ে যেতে আরও একবার। এমপি আনোয়ারুল আজিমের পুত্রবধূ আপনি। আপনাদের নিজস্ব ক্ষমতা থাকা সত্ত্বেও আমার কাছে এসেছেন সাহায্য চাইতে। আসলে কারণ ক্লিয়ার করুন। পদবি কিংবা ট্যাগ শব্দটা শেষ স্যার। আমি এখন আলাদা, অফিসিয়ালি হইনি এখনো, তবে অতি দ্রুত হয়ে যাব। হিসাবে আমি তো আপনার কাছে সাহায্য চাইতেই পারি। সান্নিধ্য পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে বসার নারীটির ভাবমূর্তি লক্ষ্য করে। নিরেট কণ্ঠস্বরে বলে, সাহায্য চাওয়ার অনেক লোক রয়েছে, আমাকেই কেন মনে হলো আপনার? আপনার কাছে আসলে সাহায্য পাবো এই আশায়। এছাড়া এখানে আপনারও সুবিধা আছে, শুধু আমার একার নয়। আমার সুবিধা? জি স্যার। চোখের নিচে কালি জমা ক্লান্ত কৃষ্ট রমণীর মেঝেতে দৃষ্টি রেখে লম্বা করে শ্বাস টেনে নেয়। জরাজীর্ণ দেহে শক্তি সঞ্চয় করতে গিয়ে ব্যর্থ হলেও নিজেকে সংবরণ করে নেয়। অতি কষ্টে সুস্পষ্ট কণ্ঠে বলে, এমপি আনোয়ারুল আসিম এবং তার পরিবার কতটা নিকৃষ্ট এটা হয়তো আপনি জেনে থাকবেন স্যার। ওনার একমাত্র পুত্রবধূ হওয়া সত্ত্বেও আমাকে দিনের পর দিন, মাসের পর মাস তাদের অত্যাচার সহ্য করে আসতে হয়েছে। ওনার ছেলে একটা কুলাঙ্গার, চরিত্রহীন, একাধিক নারীর সঙ্গে মেলামেশা, বিয়ের পর কিছুদিন ভালো গেলেও তারপর হতে আমার ওপর হয় মানসিক নির্যাতন। আমার শাশুড়ি ননদও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাদের ছেলের সম্পর্কে আমি কিছু বলতে গেলেই উল্টা আমাকে শাসিয়ে দিতেন, মেরে ফেলার হুমকি দিতেন। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর।
এতদিন পর মুখ খুলছেন হঠাৎ? সহ্য সীমা হারিয়ে ফেলেছি স্যার। নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলার পর মনে হয়েছে আর চুপ থাকা সম্ভব নয়। সান্নিধ্য পাশে দাঁড়ানো আরহাম অফিসের দিকে এক নজর তাকিয়ে সামনে বসা কন্দনরত নারীকে বলে, আপনার কি তাহলে পুলিশি সাহায্য দরকার? না স্যার, পুলিশ ক্ষমতার কাছে নতশীত হয়ে থাকে। আমি ওনাদের বিরুদ্ধে কেস করলে সঠিক বিচার পাবো না। আপনার ফ্যামিলি জানে? লাভ ম্যারেজ। আমি আমার পরিবারের অমতে বিয়ে করেছিলাম। বাসা থেকে আমাদের মেনে নেয়নি। তাদের জানানোর কোনো সুযোগ নেই। আমি একা জন্য ভয়ে চুপ করে থাকতাম। সব অন্যায় মেনে নিতাম, কিন্তু শেষ পর্যায়ে তাদের নিকৃষ্ট রূপ দেখার আমি পারিনি চুপ থাকতে। আপনার কথা শুনেছি, আপনি ভরসাযোগ্য। এই জন্য প্রায় 1 মাস ধরে চেষ্টায় ছিলাম আপনার সাথে দেখা করার। সান্নিধ্য থুতনির নিচে হাত রেখে স্থির কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি মূলত কী ধরনের সাহায্য চাইছেন আমার কাছ থেকে সেটা বলুন। আপনার সাথে যেসব অন্যায় হয়েছে সেগুলো মীমাংসা করা নাকি আইনগত কাজে সাহায্য করা? আমি কি চাই সেটা নিজেও জানি না স্যার। আমি সব হারিয়ে ফেলেছি। আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। আমাকে অনেকে বুঝিয়েছিল এই পথে না আসতে, কিন্তু কারো কথা শুনিনি। মোহে পড়ে আজ সব হারিয়ে ফেলেছি। তবে আমি চাই ওনাদের এই নোংরা মুখোশটা জনসম্মুখে আসুক। মানুষ দেখুক তাদের এমপি কতটা অমানুষ। শান্ত হন, আপনি কেস করুন। আইনগত সাহায্য আমার পক্ষ থেকে আসবে। স্যার, একটা অনুরোধ রাখবেন? বলুন। রমণীটি হাতের তালুতে ভেজা চোখের পাতা মুছে দমকানো কান্নাটাকে প্রশমিত করে লাল চক্ষুর রেখাতে তাকায় সান্নিধ্যের দিকে। দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, আমার তথাকথিত স্বামীকে আমি নিজ হাতে জবাই করতে চাই স্যার। আপনি আমাকে শুধু একটু সাহায্য করুন। আপনি আমাকে সেই সুযোগটা সৃষ্টি করে দিন প্লিজ স্যার, প্লিজ। সান্নিধ্যের সঙ্গে আসিফ আরহাম দুজনেই বেশ অবাক হয় রমণীটির মুখের কথা শুনে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আসিফ বিস্মিত গলায় বলে, আপনি জবাই করতে চান মানে? আমার অনাগত সন্তানকে আমার স্বামী মেরে ফেলেছে স্যার। আমি এর প্রতিশোধ নিতে চাই। আপনার কি কোনো সেন্স আছে? আপনি কি বলছেন? না মানে সান্নিধ্য সামান্য উঁচিয়ে আসিফকে চুপ করতে বলে। রমণীটির দিকে তাকিয়ে ধারালো স্বরে বলে, আপনি ডেসপারেট হয়ে উঠেছেন, নিজেকে কন্ট্রোল করুন। আপনার সন্তানকে মেরে ফেলার প্রতিশোধ আপনি আইনগত দ্বারস্থ হয়ে দিন। জবাই করা আপনার কাজ নয়। আমি পরিতৃপ্তি পাবো না স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আর শত্রু তো আপনারও স্যার, ওরা আপনার নিজেরও তো লাভ আছে। এরকম শত্রু আমার অনেক, তাই বলে সবাইকে তো আর গলা কাটতে পারি না। যখন আমার পায়ে পা লাগাতে আসবে তখন আমি ধরবো। রমণীটি মলিন হাসে, নিস্তব্ধ কণ্ঠে বলে, আপনার সুবিধার কথা বলি তাহলে। বুঝতে পেরেছি, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। সান্নিধ্য ঠোঁট চেপে মৃদু হাসে, মাথা নাড়িয়ে সেই তীক্ষ্ণ চোখের দৃষ্টি বজায় রেখে বলে, আপনি নিজেও তো স্বার্থ হাসিলে আমার কাছে এসেছেন, ব্যাকআপ হিসেবে এনেছেন আমার সুবিধা। আমি গেস করতে পারছি আপনি হয়তো আমার বিরুদ্ধে তাদের কোনো গোপন ইনফরমেশন কালেক্ট করে এনেছেন, যেটা জানলে আপনার ভাষায় আমার সুবিধা হবে। আমি আপনাকে সাহায্য করব, এগুলো নতুন নয়। যাই হোক, বলুন কী সুবিধা? রমণীটি স্থির হয়ে সামনে বসা এমপি সাহেবের কথার গলা ধাবন করে। মস্তিষ্ক অনায়াসে জানান দেয় লোকটা ভীষণ দ্রুত, অতি দ্রুত ধরে ফেলেছে পুরো বিষয়টা। বাজেট প্রস্তাবনা নিয়ে আপনার সঙ্গে আনোয়ারুল আসিমের একটু দ্বন্দ্ব লেগেছিল। সেই দ্বন্দ্বে ঘি ঢেলেছে আপনার প্রতিপক্ষ নাসির চৌধুরী। সে আনোয়ারুল আসিম সহ তাদের কাতারে অনেক ক্ষমতাসীনদের বুঝিয়েছে সামনের নির্বাচনে যে করেই হোক আপনাকে পতন ঘটিয়ে তাকে আসন দেওয়ার, যাতে এইসব বাজেট প্রস্তাবনা নিয়ে কোনো ঝামেলা পোহাতে না হয়। আপনি সেসব পরিকল্পনায় বাস্তবায়ন করেছেন। জনগণ আপনার কাজ দেখে সন্তুষ্ট। এতে আনোয়ারুল আসিম জ্বলছে। সে হাত মিলিয়েছে নাসির চৌধুরীর সঙ্গে। তারা আপনার বিপক্ষে অতি দ্রুত মাঠে নামবে এবং আপনাকে হারাবে। মাস্টার প্ল্যান চলছে আর কি। আপনি এক কাজ করুন তাহলে, কিছুদিন অপেক্ষা করুন। আমার
পদটার বয়স চলছে 3 বছর 4 মাস, হাতে আছে 1 বছর 6 মাস। দেখতে দেখতে পার হয়ে যাবে। যেহেতু সামনে নির্বাচন, ব্যাপক গন্ডগোল হবে। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার চাওয়াটাও পূরণ হয়ে যেতে পারে। ধন্যবাদ স্যার, আমি অপেক্ষা করতে রাজি আছি। আমি আমার প্রতিশোধ পূর্ণ করে দরকার হলে ফাঁসির দড়িতে ঝুলব, তবু কাজটা করবই। আমার সন্তানকে মেরে ফেলার দায়ভার আমি এড়িয়ে যেতে দিব না। সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখে নেয়। শেহরিনের ভার্সিটিতে ক্লাস শেষ হবে 1:30টার দিকে। আজকে যেহেতু বাসায় আসছে তাই নিজে যাবে রিসিভ করতে।